গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওসিস বিভাজনের প্রোফেজ ওয়ানের বিভিন্ন উপদশাগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আগের ভিডিও ক্লাসে দেখেছো যে মিওসিস কোষ বিভাজন পদ্ধতি এমন একটা স্বতন্ত্র কোষ বিভাজন পদ্ধতি যে ক্ষেত্রে কোনো জীবের জনন মাতৃকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসটি দুবার বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি করে এবং এই প্রকার কোষ বিভাজন মূলত জনন মাতৃকোষেই পরিলক্ষিত হয়। মিওসিস কোষ বিভাজনের দুটি পর্যায়, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1কে আমরা হেটেরোটাইপিক বিভাজন বলি, মিওসিস 2কে হোমোটাইপিক বিভাজন বলা হয়। এর মধ্যে এই হেটেরোটাইপিক বিভাজন বা মিওসিস 1 এটাকে আবার 4টে দশায় ভাগ করা হয়ে থাকে: প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। অপরদিকে মিওসিস 2কেও যেটাকে আমরা হোমোটাইপিক বিভাজন বলছি, তারও 4টে দশা রয়েছে: প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। তো এই মিওসিস 1-এর যে প্রোফেজ 1 দশা, এই দশাটি দীর্ঘস্থায়ী এবং ঘটনাবহুল এবং এত বেশি ইভেন্টস এখানে ঘটতে থাকে যে প্রোফেজ 1কে আবার 5টা উপদশায় ভাগ করা হয়: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। আজকে আমরা মিওসিস 1 কোষ বিভাজনের প্রথম প্রোফেজে এই উপদশাগুলো নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই চলে আসি লেপ্টোটিন। তোমরা এখানে লেপ্টোটিনের ছবি দেখতে পাচ্ছ। লেপ্টোটিন উপদশায় নিউক্লিয়াসের কীরকম অবস্থা হয় সেটা আমরা প্রথমেই যেটা দেখাবো যে এটি হচ্ছে প্রথম প্রোফেজের প্রথম উপদশা। এই উপদশায় যেটা দেখা যায় যে নিউক্লিয় পর্দা, দেখো নিউক্লিয় পর্দা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এবং নিউক্লিয় লাশ সুস্পষ্টভাবে অবস্থান করে, অর্থাৎ দুটোই এখানে থাকে, এদের অবলুপ্তি ঘটে না। দ্বিতীয় হচ্ছে ক্রোমোজোমগুলির দৈর্ঘ্য সাধারণত ছোট হতে থাকে। এর ফলে ক্রোমোজোমগুলো ঘনীভূত হয়ে এরকম পুঁথির দানার মতো ছোট ছোট, এই যে মালার মতো দেখতে পাচ্ছ, এইরকম গঠন সৃষ্টি করে। দেখা যায় যে অনেক সময় যে যদি প্রাণীকোষের ক্ষেত্রে হয়, তো এই ক্রোমোজোমগুলো অনেক সময় দেখা যায় যে সেন্ট্রিওলের দিকে অবস্থিত নিউক্লিয় পর্দা সংলগ্ন হয়। যদিও এই ছবিটা ওইভাবে দেখা যাচ্ছে না, যে এগুলো অনেক সময় দেখা যায় যে এই ক্রোমোজোমগুলোর এক প্রান্ত নিউক্লিয় পর্দার দিকে, যেদিকটায় সেন্ট্রিওল থাকে সেদিকে আটকে থাকে, আর অপর দিকের এগুলো ফ্রি হয়, অনেকটা ফুলের তোড়ার মতো দেখতে হয়। বিজ্ঞানী ডার্লিংটন এটাকে বোকে স্টেজ বা ফুলের তোড়া স্টেজ নামে আখ্যা দিয়েছিলেন। তো আমরা যদি দেখে থাকি যে এক্ষেত্রে যদি এটা প্রাণীকোষ হয়, তাহলে সেন্ট্রিওল দুটো পরস্পর থেকে পৃথক হয়ে গিয়ে অ্যাস্ট্রাল রশ্মি গঠন করতে শুরু করে। তাহলে আমরা এই উপদশার কি কি বৈশিষ্ট্য দেখলাম, যে এক্ষেত্রে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস সুস্পষ্টভাবে অবস্থান করে। দ্বিতীয় হচ্ছে কোষের মধ্যে ক্রোমোজোমগুলো ঘনীভূত হতে শুরু করে, এরপরে ক্রোমোজোমগুলো অপেক্ষাকৃত স্ফীত হতে থাকে। প্রত্যেকটা ক্রোমোজোম এরকম পুঁথির দানার মতো মালার ন্যায় গঠন সৃষ্টি করে। ক্রোমোজোমগুলো অনেক ক্ষেত্রে প্রাণীকোষের যেদিকে সেন্ট্রিওল থাকে সেই সেন্ট্রিওলের দিকে ক্রোমোজোমগুলো নিউক্লিয় পর্দা সংলগ্ন হয় এবং অপর প্রান্তটা এমনভাবে মুক্ত অবস্থায় থাকে, দেখে অনেকটা ফুলের বোকে বা তোড়ার মতো মনে হয়। এটাকে বিজ্ঞানী ডার্লিংটন বোকে স্টেজ নামে অভিহিত করেন। আরও একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, যদি এটা প্রাণীকোষ হয় তাহলে প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রিওল দুটো দুই মেরুর দিকে গমন করতে শুরু করে কোষের, এবং অ্যাস্ট্রাল রশ্মি গঠন করতে শুরু করে। এবার আমরা আসছি প্রথম মিওসিসের প্রোফেজ 1-এর দ্বিতীয় উপদশা, অর্থাৎ জাইগোটিন। জাইগোটিন
উপদশায় আমরা যেটা দেখি যে মূলত মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজ দশার যে উপদশায় সমস্ত ক্রোমোজোমগুলি সাইন্যাপসিস পদ্ধতিতে জোড়বদ্ধ হয়ে বাইভ্যালেন্ট গঠন করে তাকেই আমরা জাইগোটিন বলে থাকি। এই জাইগোটিন দশায় আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করি সেগুলো হলো যে ক্রোমাটিন তন্তুগুলো, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ক্রোমাটিন তন্তুগুলো জল বিয়োজনের মাধ্যমে ক্রমশ মোটা হতে থাকে এবং দৈর্ঘ্য বরাবর তারা ছোট হতে থাকে। দেখো ক্রমশ ক্রোমোজোমগুলো তোমরা লেপটোটিনে যা দেখেছিলে তার থেকে কিন্তু মোটা হয়েছে এবং তাদের দৈর্ঘ্য কিন্তু হ্রাস পেয়েছে। অর্থাৎ এটা হলো প্রথম বৈশিষ্ট্য যে জাইগোটিন উপদশায় ক্রোমাটিন তন্তুগুলো জল বিয়োজনের মাধ্যমে মোটা ও ছোট হতে থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সমস্ত ক্রোমোজোমগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণের জন্য সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গঠিত হয়। তোমরা এখানে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স দেখতে পাচ্ছ যে এটা একটা, দেখো এই জায়গাটা তাকালে এটা একটা ক্রোমোজোমের অংশ, এটা তার সমস্ত ক্রোমোজোমের অংশ। এই দুটো ক্রোমোজোমের মধ্যে এখানে দেখো একটা প্রোটিন কমপ্লেক্স তৈরি হয়েছে যেটাকে আমরা রিকম্বিনেশন নডিউল বলে থাকি এবং এটা অনেকটা সেই চেন বা জিপের মতো গঠন। এটা একটা প্রোটিন কমপ্লেক্স। এই রিকম্বিনেশন নডিউলটা ক্রমশ অগ্রসর হতে হতে এই দুটো ক্রোমোজোমকে পরস্পরের সাথে দৃঢ়ভাবে আটকে দেয়। তার ফলে এখানে দেখো রেড কালারের এবং ব্লু কালারের যে সমস্ত ক্রোমোজোম দুটো দেখো পরস্পরের সাথে দৃঢ়ভাবে আটকে গেছে। এই ধরনের কমপ্লেক্স এই দুটোর মাঝে তৈরি হয়েছে বলে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সমস্ত ক্রোমোজোমের মধ্যে পারস্পরিক আকর্ষণের জন্য যে সাইটোনিমাল কমপ্লেক্স গঠিত হয় তা ক্রোমোজোম দুটিকে পরস্পর জোড় বাঁধতে সাহায্য করে। এইভাবে জাইগোটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমগুলো পরস্পর জোড় বাঁধার যে পদ্ধতি, সেই পরস্পর জোড় বাঁধার পদ্ধতিকে আমরা সাইন্যাপসিস বলে থাকি। তাহলে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গঠনের মাধ্যমে সমস্ত ক্রোমোজোমগুলো এই দশায় সাইন্যাপসিস পদ্ধতিতে জোড় বাঁধে এবং এই যে জোড় বাঁধা ক্রোমোজোমদ্বয়, এখানে দেখো লাল আর নীল, এখানেও লাল আর নীল, অর্থাৎ দুটো করে সমস্ত ক্রোমোজোম জোড় বেঁধেছে। এই যে ক্রোমোজোম দ্বয়ের জোড় বাঁধা অবস্থাকেই আমরা বাইভ্যালেন্ট বা ডায়াড বলে থাকি। এখানে খেয়াল রাখতে হবে যে যদি এটা প্রাণীকোষ হয়, প্রাণীকোষের ক্ষেত্রে কিন্তু আরও একটি বৈশিষ্ট্য দেখা যায় যে নবগঠিত সেন্ট্রিওল দুটি অ্যাস্টার সহ নিউক্লিয়াসের বিপরীত মেরুতে অবস্থান করে। অর্থাৎ যদি এটা প্রাণীকোষ হয় তাহলে প্রাণীকোষের এই মেরুতে একটা সেন্ট্রিওল দেখা যায় এবং এদিকে একটা সেন্ট্রিওল দেখা যায় এবং তারা অলরেডি অ্যাস্টার কিন্তু তৈরি করতে শুরু করে দেয়। অর্থাৎ আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো বললাম আমরা যদি আরও একটু দেখে নিই যে এই জাইগোটিন উপদশায় কি হয়। জাইগোটিন উপদশায় মূলত সমস্ত ক্রোমোজোমগুলো জোড় বাঁধে। তো এখানে যে হয় প্রথমেই ক্রোমাটিন তন্তুগুলো তাদের দৈর্ঘ্য বরাবর ছোট হতে এবং মোটা হতে থাকে। দ্বিতীয়ত হচ্ছে তাদের জল বিয়োজন ঘটে, ফলে তারা সুস্পষ্ট হয়ে থাকে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত ক্রোমোজোমগুলির মাঝে এই রকম সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গঠিত হয়। এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের আমরা যদি দেখি যে একটা কেন্দ্রীয় ঘন উপাদান তৈরি হয় এবং পার্শ্বীয়ভাবে অনেকটা চেনের মতো দেখতে বা স্প্রিংয়ের মতো দেখতে প্রোটিন দ্বারা নির্মিত কিছু গঠন সৃষ্টি হয় এবং এই পুরো জিপ লাইক স্ট্রাকচার বা চেনের মতো গঠন অর্থাৎ সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স দ্বারা সমস্ত ক্রোমোজোম দুটি পরস্পরের সাথে দৃঢ়ভাবে আকর্ষণ বল দ্বারা আটকে যায়। এইভাবে ক্রোমোজোম দ্বয়ের জোড় বাঁধাকেই আমরা সাইন্যাপসিস বলি। আর সাইন্যাপসিস পদ্ধতিতে জোড় বাঁধা ক্রোমোজোম দ্বয়কে বাইভ্যালেন্ট বা ডায়াড বলা হয়। আর যদি এটা প্রাণীকোষ হয় তাহলে প্রাণীকোষের নিউক্লিয়াসের বিপরীত মেরুতে দুটি সেন্ট্রিওল অবস্থান করে অ্যাস্টার সহ। এই হলো আমাদের জাইগোটিন উপদশার বিভিন্ন ঘটনাবলী। এবার আসছি আমরা তৃতীয় উপদশা প্যাকিটিনে। দেখো মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজের যে উপদশায় বাইভ্যালেন্টেড ক্রোমোজোম দুটি পরস্পর বিভাজিত হয়ে 4টি ক্রোমাটিড যুক্ত
টেট্রাড গঠন করে এবং নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে ক্রসিং ওভার ঘটে তাকেই আমরা প্যাকিটিন বলি। আমরা দেখে নিই যে এই প্যাকিটিনে কি কি ঘটনা ঘটে। তো প্রথমেই যেটা দেখব যে প্রথম তোমরা ছবিতে দেখো বাইভ্যালেন্টের ক্রোমোজোম দুটি, এটা দেখবে নীল ক্রোমোজোম এবং এটা লাল ক্রোমোজোম। তাহলে এই দুটো ক্রোমোজোম নিয়েই পরস্পর বাইভ্যালেন্ট গঠিত হয়েছিল, একটা নীল এবং লালকে। তোমরা দেখেছো যে আগের উপদশায় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গঠনের ফলে এই নীল এবং লাল ক্রোমোজোমটি অর্থাৎ পরস্পর সমসংস্থ ক্রোমোজোম দুটি জোড় বাঁধে এবং ডায়াড বা বাইভ্যালেন্ট গঠন করে। অর্থাৎ আগের উপদশায় আমরা দেখেছি যে দুটি সমসংস্থ ক্রোমোজোম সাইন্যাপসিস পদ্ধতিতে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গঠনের মাধ্যমে পরস্পর দৃঢ়ভাবে আটকে গিয়ে ডায়াড বা বাইভ্যালেন্ট গঠন করে। এই উপদশায় এইভাবে গঠিত ডায়াড বা বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোম দেখা যায় যে প্রথমেই তাদের সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া লম্বালম্বিভাবে দ্বিধা বিভক্ত হয়ে এই রকম চারটি ক্রোমাটিড বিশিষ্ট গঠন সৃষ্টি করে। দেখো এই নীল ক্রোমোজোমটি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড, আর এটাও বিভক্ত হয়ে লাল ক্রোমোজোমটি দুটি ক্রোমাটিড গঠন করেছে। এইভাবে চারটি ক্রোমাটিড বিশিষ্ট গঠন সৃষ্টি করে, একে আমরা টেট্রাড বলে থাকি। তাহলে কি দাঁড়ালো না, বাইভ্যালেন্টের অন্তর্গত প্রতিটি ক্রোমোজোম, দুটি ক্রোমোজোম থাকবে বাইভ্যালেন্ট বা ডায়াডের, প্রতিটি ক্রোমোজোম তাদের সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া, এই অংশটি ছাড়া লম্বালম্বিভাবে দ্বিধা বিভক্ত হয়ে গিয়ে এই রকম প্রজাপতির মতো গঠন সৃষ্টি করে এবং তার ফলে ছিল দুটি ক্রোমোজোম তারা দ্বিধা বিভক্ত হয়ে চারটি ক্রোমাটিড বিশিষ্ট গঠন সৃষ্টি করে। এই রূপ গঠনকেই আমরা টেট্রাড বলে থাকি। এখানে খেয়াল রাখতে হবে যে এই যে রেড ক্রোমোজোমের যে দুটি ক্রোমাটিড, এরা পরস্পরের সাপেক্ষে একই ক্রোমোজোম থেকে উৎপত্তি হওয়ায় এরা পরস্পরের সিস্টার। সেই জন্য এই ক্রোমাটিডটার সিস্টার ক্রোমাটিড বলা হয়। একইভাবে এই দুটো নীল ক্রোমোজোম থেকে সৃষ্টি হওয়ায়, একই ক্রোমোজোম থেকে সৃষ্টি হওয়ায় এরাও পরস্পরের সিস্টার ক্রোমাটিড। কিন্তু এই নীল ক্রোমাটিডের সাপেক্ষে লাল ক্রোমাটিড হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ আমরা যদি দেখি এই দুটো রেড ক্রোমাটিড হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড, দুটো নীল ক্রোমাটিডও পরস্পরের সিস্টার ক্রোমাটিড, কিন্তু একটা নীল ক্রোমাটিডের সাথে একটা লাল ক্রোমাটিড হচ্ছে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। এখন খেয়াল রাখতে হবে যে এই টেট্রাডের নন সিস্টার ক্রোমাটিডগুলি এক্ষেত্রে মানে প্যাকিটিন উপদশায় পরস্পরের সাথে একাধিক স্থানে এক্স অক্ষরের মতো গঠন সৃষ্টি করে। অর্থাৎ টেট্রাডের নন সিস্টার ক্রোমাটিডগুলি স্থানে স্থানে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ইংরাজির ক্যাপিটাল এক্সের মতো গঠন সৃষ্টি করে, তাকে আমরা কায়াজমা বলি। আমরা অন্য একটা ছবিতে এই কায়াজমা তোমাদের দেখাচ্ছি। এই ছবিটিতে তোমরা এখানে দেখো, আমরা আগে যেটা বলছিলাম যে এটা রেড ক্রোমাটিড দুটো সিস্টার ক্রোমাটিড, এই দুটোও সিস্টার ক্রোমাটিড, কিন্তু রেডের সাপেক্ষে ব্লু হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তো এই দুটো নন সিস্টার ক্রোমাটিড দেখো এই জায়গায় পরস্পরের এক্স অক্ষরের মতো গঠন সৃষ্টি করেছে। এই স্থানটাকে আমরা বলছি কায়াজমা। এটা যে সবসময় এক জায়গায় হবে এরকম নয়, অর্থাৎ একাধিক জায়গাতেও হতে পারে। এই দেখো এখানে হতে পারে, এখানে দুটো জায়গায় এক্স অক্ষরের মতো গঠন সৃষ্টি করেছে, আবার এখানেও দেখো দুটো জায়গায় এক্স অক্ষরের মতো গঠন সৃষ্টি করেছে। সুতরাং আমরা এখানে দেখছি যে যদি একটা জায়গায় কায়াজমা তৈরি হয় তখন তাকে বলা হবে কন্ডিশনটাকে মনোকায়াজমেটিক। যদি দুটো জায়গায় হয় বাইকায়াজমেটিক বা ডাইকায়াজমেটিক। যদি দুইয়ের বেশি হয় তখন তাকে আমরা পলিকায়াজমেটিক বলে থাকি। এবার এখানে একটা বড় বৈশিষ্ট্য হলো যে বাইভ্যালেন্টের অন্তর্গত দুটি ক্রোমোজোম প্রথমেই টেট্রাড গঠন করে। টেট্রাডের নন সিস্টার ক্রোমাটিডগুলি স্থানে স্থানে এরকম এক্স অক্ষরের মতো কায়াজমা গঠন করে। কখনো দুটো সিস্টার ক্রোমাটিড কিন্তু কায়াজমা ফরমেশন করে না। এইবার এই কায়াজমা অঞ্চলে, এই যে কায়াজমাটা তোমরা দেখছো, এই কায়াজমা অঞ্চলে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় হয়। অর্থাৎ এই রেড ক্রোমাটিডটার সাথে ব্লু ক্রোমাটিডটা যুক্ত হয়
এই রেড ক্রোমাটিডটার সাথে এই ব্লু ক্রোমাটিডটা যুক্ত হয়। তোমরা পাশের ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো দুটো কিন্তু এই যারা কাজমা ফর্মেশন করেনি সেই ক্রোমাটিড দুটো কিন্তু ঠিক রয়েছে, কিন্তু মাঝের ক্রোমাটিড দুটো দেখো দেখো রেড ক্রোমাটিডের সাথে ব্লুর সাথে রেড যুক্ত হয়েছে। এইভাবে দুটো ক্রোমাটিড অর্থাৎ দুটো নন সিস্টার ক্রোমাটিড যারা কিনা এই এক্সক্ষরের মতো কায়জমা তৈরি করেছিল, সেই কায়জমা অঞ্চলে নিজেদের মধ্যে দেহাংশের বিনিময় ঘটিয়েছে। এই যে দেহাংশের বিনিময় ঘটানো, এটাকেই বলা হচ্ছে ক্রসিং ওভার, অর্থাৎ প্যাকেটিন উপদশায় কিন্তু ক্রসিং ওভার ঘটে। এখানে যেহেতু দুটো জায়গায় দেখো কায়জমা সংগঠিত হয়েছিল, এখানে দুবার কিন্তু প্রত্যেকটা ক্রোমাটিডের অর্থাৎ যারা নন সিস্টার ক্রোমাটিড, সেই নন সিস্টার ক্রোমাটিড যারা কায়জমায় আবদ্ধ ছিল দুটো জায়গায়, এই বাইকাজমেটিক কন্ডিশন হওয়ায় এক্ষেত্রে দুবার দেহাংশের বিনিময় হয়েছে, ফলে এই রকম গঠন সৃষ্টি হয়েছে। এই ঘটনাটাকেই আমরা বলছি ক্রসিং ওভার। তাহলে প্যাকেটিনে আমরা কি কি বৈশিষ্ট্য দেখলাম? না, প্যাকেটিনে আমরা প্রথমেই দেখলাম যে ক্রোমোজোমগুলো যে বাইভ্যালেন্ট গঠন করেছিল, সেই বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো আরও বেশি সংকুচিত হয় এবং তারা তাদের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া লম্বালম্বিভাবে দ্বিধাবিভক্ত হয়ে চারটি টেট্রাড গঠন করে, অর্থাৎ চারটি ক্রোমাটিড বিশিষ্ট গঠন সৃষ্টি করে। তারপর কি বৈশিষ্ট্য বললাম আমরা? না, টেট্রাডের মধ্যে একই ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিড দুটি সিস্টার ক্রোমাটিড এবং দুটো ভিন্ন ক্রোমোজোম থেকে সৃষ্ট ক্রোমাটিডগুলোকে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। নন সিস্টার ক্রোমাটিডগুলো স্থানে স্থানে এক্সক্ষরের মতো কায়জমা গঠন করে। কায়জমা অঞ্চলে দুটি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের মধ্যে দেহাংশের বিনিময় ঘটায়, একে ক্রসিং ওভার বলে। এইগুলোই হচ্ছে মূলত প্যাকেটিন উপদশার বৈশিষ্ট্য। এবার দেখো আমরা চারটে দশাকেই এক জায়গায় দেখিয়েছি। এবার আমরা আসছি নেক্সট দশা, ডিপ্লোটিন। ডিপ্লোটিন হচ্ছে প্রথম মিওসিসের প্রোফেজ ওয়ানের চতুর্থ উপদশা। এই ডিপ্লোটিনে আমরা যেটা দেখি যে মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজের যে উপদশায় টেট্রড মধ্যস্থ ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে, অর্থাৎ কায়াজমার প্রান্তীয় সরণ ঘটে, তাকেই আমরা ডিপ্লোটিন বলে থাকি। এই ডিপ্লোটিন উপদশায় যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে সমসমস্ত ক্রোমোজোমগুলির আকর্ষণ বলের তীব্রতা কমে যাওয়ায়, এই জায়গাটায় দেখো এই সমসমস্ত ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ বলের তীব্রতা কমে আসে। এর ফলে তারা পরস্পর থেকে দূরে সরে যেতে চায়। এর ফলে এই নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে যে কায়জমা গঠিত হয়েছিল, সেই কায়জমাগুলো কিন্তু পরস্পরের প্রান্তীয় দিকে সরে যেতে থাকে। এইভাবে কায়জমাগুলো ক্রোমাটিড প্রান্তীয়র দিকে গমন ঘটাকেই আমরা কায়জমার টার্মিনালাইজেশন বা প্রান্তীয় গমন বলে থাকি। এখানে আরেকটা জিনিস হয় এই দশায়, তোমরা দেখতে পাচ্ছ এই যে নিউক্লিয় পর্দাটা দেখো কাটা 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 হয়ে গেছে, অর্থাৎ ক্রমশ ধ্বংস হতে চলেছে এবং নিউক্লিয় লাশটিও দেখা যায় আস্তে আস্তে অদৃশ্য হতে শুরু করে। অর্থাৎ নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাশ এই উপদশার শেষের দিকে ধীরে ধীরে বিনষ্ট হতে শুরু করে বা তাদের অবলুপ্তি ঘটতে শুরু করে। তাহলে এখানে কি কি ঘটনা দেখলে? প্রথম দেখা যায় যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স ভেঙে গিয়ে সমস্ত ক্রোমোজোমগুলো পরস্পরের থেকে দূরে সরে যেতে চায়। আরেকটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য, যে নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে যে কায়জমা গঠিত হয়েছিল সেই কায়জমার প্রান্তীয় সরণ ঘটে। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয় লাশ এবং নিউক্লিয় পর্দা অবলুপ্তি হতে শুরু করে। এবার আমরা আসছি মিওসিস কোষ বিভাজনের প্রথম মিওসিসের প্রথম প্রবেশের অন্তর্গত শেষ উপদশা বা অন্তিম উপদশা। এই পঞ্চম উপদশা বা অন্তিম উপদশাকে আমরা ডায়াকাইনেসিস বলি। মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রফেজের যে উপদশায় কায়জমার প্রান্তীয় গমন সম্পূর্ণ হয় এবং কায়জমার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, তাকেই আমরা ডায়াকাইনেসিস বলি। এই উপদশায় যে যে বৈশিষ্ট্যগুলো মূলত দেখা যায়, দেখো এখানে প্রত্যেকটা কায়জমার প্রান্তীয় গমন সম্পূর্ণ হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, সমস্ত ক্রোমোজোমগুলি কোষের মোটামুটি দেখো কেন্দ্রীয় অংশে অবস্থান করছে,
প্রত্যেক কোষের কেন্দ্রীয় অংশে অবস্থান করে। নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা দেখো সম্পূর্ণভাবে প্রায় অবলুপ্ত হয়ে যায়, অর্থাৎ নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে। আর প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের অনুনালিকা গঠিত হয়ে বেমতন্তু গঠন করে, অর্থাৎ দুটি সেন্ট্রিওল বিপরীত মেরুতে চলে গেছে এবং বেমতন্তু গঠন করেছে। তাহলে ডায়াকাইনেসিসে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি? কায়াজমাগুলির প্রান্তীয় গমন সম্পূর্ণ হয়, 1। 2, সমসংস্থ ক্রোমোজোমগুলি কোষের মোটামুটি কেন্দ্রীয় অংশে অবস্থান করে। 3, নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার সম্পূর্ণভাবে বিলুপ্তি ঘটে। আর প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে এবং তাদের মধ্যে বেমতন্তু গঠিত হয়। এই হচ্ছে ডায়াকাইনেসিসের মূল বৈশিষ্ট্য। তাহলে আজকে আমরা মিয়োসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজের যে 5টি উপদশা, সেই 5টি উপদশা নিয়ে আলোচনা করলাম।